আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করল ইরান। এরপর জানিয়ে দিব হামলা নাকি নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন পথে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত। আরও জানিয়ে দিব পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান। এবং সর্বশেষ শিরোনাম জানিয়ে দিব লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেনে হামলা চলবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। শর্ত সাপেক্ষে বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করল ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি ও নতুন করে আলোচনা শুরুর শর্ত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিপরীত অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার 23 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন মিশনের কাউন্সিলর মর্গান অর্টাগাস বলেন, যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত, তবে এই শর্ত হল তেহরানকে সরাসরি ও অর্থবহ সংলাপে বসতে হবে। ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। এর জবাবে ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরান কোনো চাপ বা ভয়ভীতির কাছে মাথা নত করবে না। শূন্য সমৃদ্ধিকরণ নীতি পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তির এনপিটির সদস্য হিসেবে ইরানের আইনগত অধিকার ও দায়বদ্ধতার পরিপন্থী। ইরাভানি আরও বলেন, বর্তমান সংকটের মূল কারণ হল 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার অভিযোগও তোলেন। এদিকে নিরাপত্তা পরিষদের সদস্যরা 2015 সালের রেজলিউশন 2331-এর স্ন্যাপব্যাক প্রক্রিয়া নিয়ে বিভক্ত অবস্থানে রয়েছেন। এই রেজলিউশনের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর 10 বছরের নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ইরানের দাবি 18 অক্টোবর সেই মেয়াদ শেষ হয়েছে এবং এর ফলে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাও বাতিল হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করলেও তেহরান তা প্রত্যাখ্যান করছে। ইরানের এই অবস্থানকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতে ইরানের অননুগত্যের কারণেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। তবে চীন ও রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া আর কার্যকর করার সুযোগ নেই। হামলা নাকি নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন পথে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত আগামী 2 মাস ভেনেজুয়েলার তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সামরিক বিকল্প এখনও পুরোপুরি বাদ দেওয়া হয়নি, তবে হোয়াইট হাউস বর্তমানে ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে। ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান ভরসা তেল রপ্তানি। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি তেল বিক্রি করতে গিয়ে বড় ছাড় দিতে হচ্ছে এবং জটিল পথে রপ্তানি করতে হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত বলে দাবি করা শ্যাডো ফ্লিটের কয়েকটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে এবং নতুন করে কিছু জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। এর জবাবে ভেনেজুয়েলার পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে তেল পরিবহনে অবরোধ এবং জলদস্যুতাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে অবৈধ এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির মধ্যে গাজা জুড়ে দেশটির সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত ও এক শিশুসহ কমপক্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার 24 ডিসেম্বর জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনিস রাফা এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। ইয়েলো লাইন, এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের উপর গুলি চালালে আয়ুব আদ্দেল আয়েশ নাসার নামে একজন ফিলিস্তিনি নিহত ও 2 জন আহত হন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে 3 জন আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশুকে গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 400 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এদিকে রাফা এলাকায় বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস। তবে হামাস পাল্টা দাবি করেছে, ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনাটি পুরানো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে। যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করে বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, তুরস্ক শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এদিকে বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়। পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান। পারস্য উপসাগরে উত্তেজনার মধ্যেই আরও একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-এর নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহার এ তথ্য জানিয়েছে। IRGC জানায়, অভিযানের মাধ্যমে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি জব্দ করা হয়। তাদের দাবি, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক জাহাজটিতে 16 জন বিদেশি নাবিক ছিলেন। চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে IRGC। পারস্য উপসাগরে IRGC-র প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলাম শাহী স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, একটি বড় জ্বালানি ট্যাঙ্কারে সন্দেহজনক তৎপরতা নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাঙ্কারটি ছোট ছোট নৌযান থেকে 40 লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল। এরপর সেগুলো পারস্য উপসাগরের বাইরে অপেক্ষমান বড় জাহাজে হস্তান্তরের পরিকল্পনা ছিল। লেবানন, সিরিয়া, গাজায়, ইয়েমেনে হামলা চলবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজায় আক্রমণ আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউসিদের সাথে আক্রমণ বিনিময় সূত্রপাত করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বুধবার 24 ডিসেম্বর বলেছেন, লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক আক্রমণ অব্যাহত থাকবে। আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং উত্তেজনা হ্রাসের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও তিনি এ হুমকি দিয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের জন্য এক প্রশিক্ষণ কোর্সে কাজ বলেছেন, লেবানন, সিরিয়া, গাজা উপত্যকা ও ইয়েমেনে তারা অভিযান চালিয়ে যাবে। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামির উপস্থিত ছিলেন। তিনি বলেন, লেবাননে আমরা হিজবুল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত রাখব। সিরিয়ায় হারমোন পর্বত বা জাবাল আল শেখ এবং নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাবে না ইসরায়েল, এবং গাজা উপত্যকায় ইসরায়েল হামাসকে ভেঙে ফেলা এবং অঞ্চলটিকে নিরস্ত্র করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আর ইয়েমেনের ক্ষেত্রে হাউসিরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য ইসরায়েল তার অভিযান চালিয়ে যাবে। তেহরানের সাথে বিরোধের কথা উল্লেখ করে কাজ দাবি করেন, ইসরায়েল ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতার উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তিনি বলেন, আমরা আমাদের মার্কিন অংশীদারদের সহযোগিতায় ইরানের ওপর দৃঢ়ভাবে আঘাত করেছি। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্বাভাবিকভাবেই আমি এ নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১,৭১,০০০-এরও বেশি। গাজায় আক্রমণ আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউসিদের সাথে আক্রমণ বিনিময়ে সূত্রপাত করে। চলতি বছরের জুন মাসে ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধেও ১২ দিনের যুদ্ধ শুরু করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তেল আবিব সিরিয়ার ভূমিকণ্ঠেও বারবার পরোক্ষভাবে সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়েছে, যার কারণে বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সিরিয়ার বিমান ঘাঁটি, যানবাহন, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।